হয়ে আসা পৃথিবী দেখছে, যেখানে তার নিজের বাড়ি, ভুট্টা ক্ষেত, শ্বশুর মশাই, ছেলে আর মেয়ে রয়েছে। এবং শেষমেশ কিন্তু এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি একেবারে শেষে, যেখানে ওরা কৃষ্ণ গহ্বর পার করছে, সময় এবং স্থান, টাইম অ্যান্ড স্পেসের একটা ক্রাঞ্চ ঘটছে, সবই হচ্ছে, কিন্তু শেষ তত্ত্বটা হচ্ছে যে ভালোবাসা জিতে যাচ্ছে। ভালোবাসা হচ্ছে একমাত্র ক্ষমতা, অনলি পাওয়ার ইন দ্য ইউনিভার্স, যেটা মানুষকে এক করতে পারে। তো এইটা আমার আনন্দজিতের কাছেও প্রশ্ন, যে আমরা আসলে স্বপ্ন দেখতে চাই হতাশা থেকেই। কারণ আমাদের চারপাশটা যদি খুব প্রত্যাশাপূর্ণ হতো, আমাদের আর স্বপ্ন দেখার প্রয়োজন হতো না। আমরা যা চাইছি তা যদি আমাদের চারপাশে সারাক্ষণ ঘটতে দেখতাম, তাহলে আমাদের স্বপ্নগুলো কমে যেত। স্বপ্ন দেখছি এই কারণেই যে যা চাইছি তা হচ্ছে না। তো তুমি যে লিখে চলেছো, এই ধরো এই এই ট্রিলজিটা লিখছো, বা একটা পৃথিবীর কথা তো তুমি ভাবতে চাইছো, যে কারণে বারে বারে তোমাকে এই এই লেখাগুলোর সাহায্য নিতে হচ্ছে। তোমার সেই স্বপ্নের পৃথিবীটা কি, এটা যদি একটু বলো। আমি এটার শ্রীজাত, সঙ্গে একটু অ্যাড করব। তুমি একটা জায়গায় লিখেছো, এই যে ভালোবাসার কথাটা তুমি বললে, তো সেটা সূত্র ধরেই বলছি, লুসি রহিনের নিয়তি। লুসি রহিনের নিয়তি না রহিন লুসির নিয়তি, এই এই জায়গাটা। এবং এখানে কি ভালোবাসাটা মুখ্য? মানে আলটিমেটলি কি তুমিও ভালোবাসার কথাটাই বলছো? তুমি যদি দেখো শ্রীজাত, তুমি যে প্রশ্নটা করছো তার উত্তর লুসির অ্যাক্রোনিমেই আছে। এল ফর লাভ, ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং, সি ফর ক্রিয়েটিভিটি, ইউ ফর ইউথ। তো যখন এই প্রথম বইটা, যেটা সুদেশনাদি অঞ্জনাদি রিলিজ করেছিল, লুসি অ্যান্ড দ্য ট্রেন 2017-তে, এই নামটাই কেন দিলাম? এই নামটার পেছনেই হচ্ছে শ্রীজাত যেটা বলছে, যে আমি ফাইনালি কোথাও গিয়ে একটা বিশ্বাস করি যে এই ভালোবাসা থেকেই স্বপ্নের একটা জন্ম হয়। এখানে শ্রীজাত যে পয়েন্টটা বললো যে কিছুটা আমরা পাচ্ছি না, সেই জায়গাটা থেকে একটা স্বপ্ন দেখছি, কিন্তু এখানে দুটো জিনিসই কাজ করছে। একটা ভালোবাসা বিলাসী ব্যাপারও আমার মধ্যে আছে। আমার মনে হয় মানে এই আবার বললাম না, পুরো ব্যাপারটাই আমার অন্তর্দ্বন্দ্ব থেকে বেরোচ্ছে সব সময়। আমি পাচ্ছি না, কিন্তু আমি সেই বিলাস ভোজন সিচুয়েশনটা পছন্দ করি। সেই জায়গাটায় যেতে গেলে আমায় কি করতে হবে? এই যে আইডিয়ালিজম রিয়েলিজমের মধ্যে সারাক্ষণের খেলাটা আর দ্বন্দ্বটা, এবং সেই ব্যাপারটা কিন্তু লুসি রহিন, রহিন লুসির মধ্যেও একইভাবে প্রযোজ্য। ভালোবাসায় গিয়ে দুজন মিলিয়ে যাচ্ছে কোথাও গিয়ে একটা, তাদের নিয়তিটা মিলিয়ে যাচ্ছে, সেই নিয়তিটার একটা সাম্যবাদ তৈরি হচ্ছে। তাই আমাদের ডেস্টিনি, আমাদের অ্যাজ এ হিউম্যানিজম, আমাদের আর্থের যে ডেস্টিনিটা, সেইটার সাম্যবাদ কি আমরা আনতে পারবো? আমার মাঝে মাঝে আজকাল যেটা কন্টিনিউয়াস মনে হয়, যে আমরা যেমন যে কোনো দর্শন একটা ডেস্টিনি নিয়ে ভাবে, সেই ডেস্টিনিটা আমরা পৌঁছাতে পারি না। কিন্তু সমস্ত দর্শন আমি যত পড়ছি, মানে সব পড়ে গিয়ে ফাইনালি আমি কনভার্জ করতে চাই, এবং দেখি কোথাও গিয়ে একটা সবগুলি নিয়তিগুলো এক জায়গায় একটা কোথাও গিয়ে মেলে। এই যে ডেস্টিনির সমাপন, সমাপন যেটা হয়, অর্থাৎ সমাপতনটা আমি বলবো না, কারণ সে পতনের সাথে সাথে আবার একটা শুরু হচ্ছে। তাই সমাপতন বলাটাও আমি পছন্দ করি না। পতন বলে কি আদৌ কিছু হয়? মানে পতন শুরু, পতন আর শুরু দুটো তো একসাথে মিশে আছে না? তো এই জায়গাটা থেকে আমি আমি একটা বিশ্ব পরিবেশের কথা ভাবি, যেখানে অ্যাটলিস্ট আহ আমার মনে হয় ক্ষমতার লড়াই এগুলো তো থাকবে, কিন্তু সাম্যবাদের কি একটা সাম্যবাদের একটা ভালোবাসার নিয়তি আমরা তৈরি করতে পারি? আমি জানি না, আমি জানি না, কিন্তু ইন্টারস্টেলার আমাকে বারবার এইটা ভাবিয়েছে। ইন্টারস্টেলারের প্রত্যেকটা দৃশ্য, ইভেন ইভেন লাস্ট দৃশ্যটা, তুমি যেহেতু ইন্টারস্টেলার বললে, ওটা নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতে পারি। ইন্টারস্টেলার লাস্ট দৃশ্যটা, যেখানটা ও বেরিয়ে যাচ্ছে আর বলছে ডোন্ট বি জেন্টল টিল, এই যে লাস্ট শব্দটা বলছে ডোন্ট বি জেন্টল, কি অসাধারণ লাইন! এবং তারপরে বলছে যে আমরা আবার ফেরত আসবো। তো সেই সেই জায়গাটা থেকে অরবাইটের বইটা তো একই রকম একটা ব্যাপার, ভালোবাসার নিয়তি মিলিয়ে যাচ্ছে কোথাও গিয়ে একটা। আহ মা ভাবছে যে আমি তো মেয়েকে মিথ্যে কথা বলেছি যে আমি একটা স্বপ্নের পৃথিবী দেখার জন্য অরবাইটালে উঠছি, কিন্তু মা অরবাইটালে বসে ভাবছে আমি তো নাও ফিরতে পারি। অরবাইটাল বইটা তো কিছু কিছু জায়গায় এরকম আছে, যে আমি বারবার ভাবছি কেন আজকে মেক্সিকো, আজকে ইউএসএ তে এই জায়গায় একটা মেঘ দূর থেকে দেখছে, আচ্ছা ঝড় আসছে, আমার মেয়েটা কেমন আছে? অরবাইটালে থাকার সময় সে এটা ভাবছে। তাই আমার মনে হয় ভালোবাসার নিয়তি আর তার সাম্যবাদ, হ্যাঁ,
আমি এই স্বপ্নটা দেখি, এই স্বপ্নটা দেখি, স্বপ্নটা রোজ ভাঙে তাই আবার স্বপ্ন দেখি। বাহ, এটা একটা জিনিস তুমি একটু আগেই সিনেমার একটা অ্যানালজি এনেছিলে তো, যে ঋত্বিক, মৃণাল সেন এবং সত্যজিৎ রায়, এরা কিন্তু তিনজন তিন ধরনের ছবি করত, এবং তাদের ছবির প্রক্রিয়া মানে চিত্রনাট্য লেখার প্রক্রিয়াটাও কিন্তু আলাদা আলাদা ছিল। হ্যাঁ, তো সেক্ষেত্রে এবং কিন্তু প্রত্যেকে, যেরকম সত্যজিৎ রায় ভীষণ ডিসিপ্লিন, তার একটা স্ক্রিপ্ট চিত্রনাট্য একদম তৈরি ছিল, এমনকি ভিজুয়ালটা কি ধরনের হবে সেটাও উনি প্রায় এঁকে রাখতেন। মৃণাল বাবু উল্টো দিকে, আমাকে রঞ্জিত মল্লিক নিজে বলেছেন যে একটা সিন আছে, উনি পুলিশ স্টেশনে যাবেন, সেখানে গিয়ে কথা বলবে একজন, যত পারে তাড়াতাড়ি, কারণ ওর একটা ইন্টারভিউ আছে, সেই জন্য যত তাড়াতাড়ি পারে যেটা বলার বলে চলে যাবে। সেটা যখন স্ক্রিপ্টের কথা জিজ্ঞেস করে, তখন মৃণাল দা বলেছিলেন স্ক্রিপ্ট আবার কি, ওই যা প্রশ্ন করছে উত্তর দিয়ে দেবে, তুমি তো বুঝে গেছো। এবং সেইটাই ঋত্বিকের আবার অন্যরকম ছিল, তার স্ক্রিপ্টও ছিল, তার গল্পও ছিল, তার কিন্তু সবটাই মাথার মধ্যে ছিল, মানে সবার সঙ্গে সেটা সবসময় শেয়ার করতেন না। এবং এটাও হয়েছে যে উনি অনেক সময় হয়তো করতেনই না, হি ওয়াজ মানে একজন যখন চূড়ান্ত ডিসিপ্লিন, অন্য মৃণাল বাবুর একটা মাঝামাঝি, এ হচ্ছে কিন্তু তিনজন মিলেমিশে তিন রকমের ছবি করেছে, যেটা আমাদের কাছে আজকেও ক্লাসিক বলে চর্চিত হয়। তো সেই ক্ষেত্রে তোমার এই এবং তারা প্রত্যেকেই টাইম এন্ড স্পেস নিয়ে বিভিন্ন সময় খেলা করেছেন। তুমি এখানে যে টাইম এন্ড স্পেস, সময় এবং কোথায় যাচ্ছ সেই জায়গাটা, এটার যে খেলাটা করেছো, এটা আমি তোমাকে তুমি কিভাবে এটার দিকে দেখেছো। অ্যান্ড সৃজা তো কবি, ফিল্ম মেকার, লিরিক রাইটার এবং উপন্যাস এখন, তো তুমি কিভাবে অ্যাপ্রোচ করছো? আমি দুজনকেই আলাদা করে, আগে সৃজাতকে জিজ্ঞেস করছি, তারপর তোমাকে। না, আমি তো দেখো ফিল্ম মেকার বলে তুমি আর আমাকে বলো না, এর একটা শিক্ষানবিশই ছিল, কিন্তু করতে গিয়ে আমি বুঝেছি যে তোমাদের মানে একটা ছবি করতে তোমাদের উপর দিয়ে কত ঝড়ঝাপটা যায়, একটা ছবি করতে গিয়েই বুঝেছি। কিন্তু প্রশ্নটা খুব ভালো, সেটা হচ্ছে আমার যেটা বারে বারে মনে হয়, যেটা আনন্দজিতের এবং দেবাশিসের এই কাজ পড়ে বা ভাবনা পড়েও মনে হয়েছে, যে প্রত্যেক মানুষের মধ্যে না একটা টাইম অ্যান্ড স্পেস চলে, টাইম অ্যান্ড স্পেসের একটা ধারণা চলে, এবং সেটা কিন্তু আমার সঙ্গে তোমার, তোমার সঙ্গে আনন্দজিতের নাই মিলতে পারে। হ্যাঁ, এবং আমার এটা সবসময় মনে হয় যে আমরা আহ, আমি ধরো রবীন্দ্রনাথের কথা বলবো, আমি যখন মানে অন্য সব কিছু বাদ দিই, রবীন্দ্রনাথের গান শুনি, যখন যখন গীতবিতান পড়ি, আমার মনে হয় উনি টাইম স্পেসকে খুব পরিষ্কারভাবে বুঝতে পারতেন। এই যে একটা কসমিক হারমোনি তৈরি করার চেষ্টা ওর গানের মধ্যে দিয়ে দেখবে, যেটা আর কিছুতে নেই বাংলার। মানে আমি এখনো বলি, আমি কালকেও একটা অনুষ্ঠানে বললাম যে রবীন্দ্রসঙ্গীত আর বাংলা আধুনিক গান বলে আলাদা কিছু হয় না, রবীন্দ্রসঙ্গীত হচ্ছে বাংলা আধুনিকতম গান, ওর চাইতে আধুনিক গান আর কেউ তৈরি করতে পারেননি। এবং আমরা পরিষ্কার বুঝতে পারি যে একজন মানুষ টাইম আর স্পেসকে কিভাবে ফিল করছেন, কিভাবে সেটাকে দেখতে চাইছেন। তো আমি মানে খুবই নগণ্য মাপের কারিগরই বলবো, শিল্পী কথাটা অনেক বড়, কিন্তু আমার সবসময় মনে হয়েছে সুদেশনাদি, সেটা হচ্ছে যে টাইম এবং স্পেস দুটোই খুব অস্পৃশ্য, স্পর্শাতীত, ইনট্যাঞ্জিবল দুটো ধারণা। এবং আমরা টাইম অ্যান্ড স্পেসকে সেভাবেই সাজাতে চাই যেভাবে আমরা নিজেরা দেখতে চাই। মানে আজ থেকে সত্যি কোভিড আমাদের শিখিয়ে দিয়ে গেল যে আমরা এত কল্পবিজ্ঞান লিখছি, এত কিছু করছি, কিন্তু আমি যে মানুষটার সঙ্গে আজ আড্ডা দিলাম, সে মানুষটা পরশুদিন চলে যেতে পারে। এবং সেক্ষেত্রে আমি বলছি কোভিড ওয়াজ অ্যান আই ওপেনার ইন দ্য সেন্স যে টাইম অ্যান্ড স্পেসের ধারণাটাই এইরকম সংকুচিত হয়ে এলো মানব জাতির কাছে। সে কেবল ভাবছে কাল আমার কিছু হবে না তো, সে আর 50 বছর পর, 150 বছর পর শেক্সপিয়ার থাকবে কিনা, 100 বছর পর রক্তকরবী পড়া হবে কিনা, সে ভাবনা তার মাথা থেকে মুহূর্তে মুছে গেল। সে কেবল ভাবছে পরশু আমার সংক্রমণ হবে না তো, হলে আমি বেড পাবো তো, বেড পেলে আমি বেঁচে বাড়ি ফিরবো তো। এই যে মানুষের ফ্রেজিলিটি, এই যে তার ভঙ্গুরতা,
এইটা আমাকে ওই সময় খুব ভাবিয়েছিল। ফলে তারপর থেকে না আমি খুব এখনকে বোঝার চেষ্টা করি। মানে ওই ২ বছর ঘরবন্দি থাকার পর আমার কেবল মনে হয় যে আমরা অনেক দূরে গিয়ে ভাবার যেমন চেষ্টা করি, এই সময়টাকে ভাবারও আমাদের দরকার আছে। দিস ভেরি টাইম অ্যান্ড দিস ভেরি মানে স্পেস উই বিলং টু। তো আমি এখন যে লেখালেখিটা করছি বা কবিতার মধ্যে আছি বা যে একটা নতুন উপন্যাসের খসড়া করছি, সেটা খুব এই সময় এবং এই স্পেসকে নিয়ে। ফলে আমার মনে হয় যে সময় এবং স্থান এটাকে বোঝার, একটা বর্তমানকেও বোঝার দরকার আছে। কেবল ভবিষ্যৎ, কেবল অতীত নয়। আমরা বর্তমান, আমি অনেক সময় বলি যে আমরা আসলে ভবিষ্যতের কথা ভাবতে চাই এই কারণেও যে বর্তমানটা থেকে আমরা পালাতেও চাই। সুদেশনাদি, আমার মনে হয় আমার চারপাশটা নষ্ট হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আমি যেমন সমাজ চেয়েছিলাম পাইনি, আমি যেমন ব্যবস্থা চেয়েছিলাম তার কিছু পাইনি। আমি অপমানিত, আমি পদদলিত। আমি এমন একটা সমাজ কল্পনা করব যেখানে সব সুন্দর। কিন্তু সেই আহ, সুখ বা স্বস্তি থেকে আমি নিজেকে কিছুটা বাঁচিয়ে এনেছি ওই কোভিড সময়ের পর। আমি এখন যে কাজগুলো করছি সেটা আবার একটু অন্ধকারে ফিরে চারপাশটাকে দেখে করতে চাইছি। একদম ঠিক বলেছো তুমি, যে এই যে জিনিসটা বর্তমানকে, মানে বর্তমানটা তো আমরা তৈরি করেছি,